এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 106 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 106 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 10.3-এ বলা হয়েছে রম্বস। অর্থাৎ আজকে আমরা শিখব রম্বস কি এবং রম্বস কেমন হয় দেখতে, তাই না? আচ্ছা, এবারে যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখানে বলা হয়েছে ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত দুইটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি। আমরা কোন আকৃতিগুলো পাই? অর্থাৎ আমাদের বলা হয়েছে এই ডান পাশে আমরা যে দুইটি আয়ত দেখতে পাচ্ছি, দেখো এই আয়ত দুটিকে একটির উপর আরেকটিকে আমাদের বসাতে বলা হয়েছে, এবং যখন একটিকে আরেকটির উপরে বসাবো তখন আমরা দেখব মাঝখানে একটি চতুর্ভুজ তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই বিষয়টি যদি আমরা একটু পরীক্ষা করে দেখি, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো দুটি আয়ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এর নিচে হচ্ছে একটা আয়ত এবং এটির উপরে আরও একটি আয়ত বসানো হয়েছে, তাই না? যখন একটির উপরে আরেকটিকে বসালাম তখন দেখো এই মাঝে কিন্তু একটি চতুর্ভুজ তৈরি হয়েছে, তাই না? এই দেখো এই যে আমাদের কালো দাগ দিয়ে কিন্তু দেখানো হয়েছে একটি চতুর্ভুজ। আচ্ছা, তাহলে আবার যখন এটিকে আমরা একটু অন্যভাবে বসালাম, দেখো প্রথমে আমরা নিচে এই আয়তটি আমরা বসালাম এবং তার উপরে আমরা এই যে এটিকে বসালাম, তাই না? এবারে কিন্তু আমরা একটু অন্যভাবে বসিয়েছি, তাই না? একটু বাঁকা করে বসিয়েছি। তখনও কিন্তু দেখো এই ভিতরে একটি নতুন চিত্র তৈরি হয়েছে, অর্থাৎ একটি চতুর্ভুজ কিন্তু এখানে তৈরি হয়েছে। তবে আগে যে চতুর্ভুজ তৈরি হয়েছিল এটার চাইতে কিন্তু এটা দেখতে একটু আলাদা, তাই না? তবে এটাও কিন্তু চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ। আচ্ছা দেখো, এক একটি চতুর্ভুজের কিন্তু এক একটা নাম দেওয়া হয়েছে। এটি হচ্ছে ক, এটি হচ্ছে খ। এবারে আরও একটি চতুর্ভুজ আমরা এখানে তৈরি করেছি। আমরা কি করেছি, এই দুটিকে একটির উপরে আবারও আরেকটিকে বসিয়েছি, তাই না? এবারে কিন্তু সোজাসুজি আমরা বসিয়েছি, দেখো। আচ্ছা, তখন মাঝখানে কিন্তু আরও একটি চতুর্ভুজ তৈরি হয়েছে এবং এই চতুর্ভুজের নাম দেওয়া হয়েছে গ। তবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই চতুর্ভুজটা কিন্তু আমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে, তাই না? আমরা কিন্তু এর আগে শিখেছিলাম যে চতুর্ভুজের চারটি বাহু সমান থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় বর্গ, তাই না? দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চারটি বাহু সমান, তাই না? কেউ ছোট না, কেউ বড় না, তাহলে এটাকে কিন্তু আমরা বর্গ বলতে পারি, তাই না? আচ্ছা, এবারে যদি এই পাশে লক্ষ্য করি, এবার এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি। অর্থাৎ এই যে বাহুগুলো, এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি, অর্থাৎ এই বাহুটি কতটুকু লম্বায়, তারপরে এটি কতটুকু, এটি কতটুকু এবং এটি কতটুকু। মজার ব্যাপার হচ্ছে এই দেখো এই চিত্র তিনটা যদি আমরা লক্ষ্য করি, এই চিত্র তিনটি কিন্তু আমাদের কাছে তিন রকমের মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার ব্যাপার যেটি, সেটি হলো আমরা যদি এই বাহুগুলোকে একটু পরিমাপ করি, আমরা দেখব যে প্রত্যেকটি বাহু কিন্তু এখানে সমান। ঠিক আছে? অর্থাৎ এই বাহুটি যতটুকু, এই বাহুটি ঠিক ততটুকু, নিচের বাহুটি এবং এই পাশের বাহুটি অর্থাৎ প্রত্যেকটি বাহু কিন্তু এখানে সমান। ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে পরিমাপ করে দেখতে পারো। আবার এইখানেও এই উপরের বাহু, নিচের বাহু, পাশের বাহু এবং এই ডান পাশের বাহু, এই চারটি বাহুই কিন্তু সমান। আবার এইখানেও যে আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু চারটি বাহু সমান। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে বলা হয়েছে আকৃতিগুলোর প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্যই সমান। অর্থাৎ আমি তোমাদেরকে যেটি বলেছি, তোমরা চাইলে কিন্তু স্কেল দিয়ে পরিমাপ করে দেখতে পারো। আচ্ছা, এবারে আমাদের দেখো নিচে বলা হয়েছে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আচ্ছা, যেহেতু এখানে প্রত্যেকটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় রম্বস। অর্থাৎ যে সমস্ত চতুর্ভুজের চারটি বাহুই সমান থাকবে সেই সমস্ত চতুর্ভুজকে বলা হয় রম্বস। যেমন দেখো ওই এই যে মাঝখানে যে আমাদের তিনটি চতুর্ভুজ তৈরি হয়েছিল, দেখো এগুলোকে কিন্তু আলাদাভাবে এই জায়গাতে আমাদের দেখানো হচ্ছে, তাই না? আচ্ছা, যেহেতু এর প্রত্যেকটির চার বাহুই সমান, যার কারণে কিন্তু এই প্রত্যেকটিকেই বলা হয় এক একটি রম্বস। আচ্ছা, এবারে আরেকটু নিচে বলা হয়েছে, দেখো 2 নাম্বার যে পয়েন্ট, এখানে বলা হয়েছে বর্গ এক ধরনের রম্বস। অর্থাৎ আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো আমরা কিন্তু আগেই শিখেছি, অনেক আগে শিখেছি যে এটি একটি বর্গ, তাই না? এখন এই বর্গকেও কিন্তু এক ধরনের রম্বস বলা হয়। ঠিক আছে? অর্থাৎ বর্গ এক ধরনের রম্বস। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের রম্বসের, আমরা এই নিচে যে রম্বসটি দেখতে পাচ্ছি, দেখো এই রম্বসের দুইটি বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? বলা হয়েছে নিচের রম্বসের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ বিপরীত বাহু বলতে কি বোঝায়? এই বাহুর বিপরীত হচ্ছে এইটি, তাই না? মানে উল্টো পাশে যে বাহু থাকে সেটিকেই বলা হয় বিপরীত বাহু। তাহলে এই বাহু এবং এই বাহু কিন্তু একই সমান দূরেই রয়েছে। আবার এটার বিপরীত হচ্ছে এই পাশেরটা, তাই না? তাহলে এই দুটিও কিন্তু একই সমান দূরত্বেই রয়েছে। তাহলে একই সমান দূরত্বে যখন থাকে তখন সেটিকে বলা হয় সমান্তরাল। তাহলে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এবং 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করি। আচ্ছা, বিপরীত কোণ বলতে কি বোঝায়? এই দেখো এইখানে যে কোণ সৃষ্টি হয়েছে, কোণ মানে কি? কোণ মানে হচ্ছে কোণা, তাই না? দেখো এই একটি কোণা, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই একটি কোণা, এই একটি কোণা এবং এই যে কিন্তু আরও একটি কোণা। তাহলে এখানে কিন্তু 4টি কোণা রয়েছে। এই বিপরীত যে কোণাগুলো আমাদের বলা হয়েছে, দেখো বিপরীত বলা হয়েছে, তার মানে এই কোণার বিপরীত হচ্ছে এটি, আবার এর বিপরীত হচ্ছে এটি, তাই না? তাহলে এই বিপরীত কোণাগুলো অর্থাৎ কোণগুলো সমান কিনা এটি কিন্তু আমাদের ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবারে দেখো এইটা পরিমাপ করে আমরা কিন্তু এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোকে পূরণ করব। আমাদের 1 নম্বরে বলা হয়েছে বিপরীত বাহু। আচ্ছা, বিপরীত বাহু বলতে কি? এটার বিপরীত এইটা এবং এই উপরেরটার বিপরীত নিচেরটা। আমরা যদি একটু লক্ষ্য করি যে বিপরীত বাহুগুলো সমান কিনা, আমরা যদি স্কেল ব্যবহার করে এটিকে পরিমাপ করি, দেখো বন্ধুরা, আমরা ধরো এই সেন্টিমিটার দিয়ে পরিমাপ করব, ঠিক আছে? আমরা জানি স্কেলের এক পাশে হচ্ছে সেন্টিমিটার থাকে আর এক পাশে হচ্ছে ইঞ্চি থাকে, তাই না? আমরা যদি সেন্টিমিটার দিয়ে পরিমাপ করি, দেখো আমরা ধরো এই সেন্টিমিটারটাকে এইভাবে করে ধরলাম, হ্যাঁ? আচ্ছা, আমরা উল্টোভাবে ধরলাম, আমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আমরা ধরবো। আমি যদি এই মাথাটা এই পাশে ঘুরিয়ে ধরতাম তাহলে কিন্তু এই দেখো এই বইয়ের এই উঁচু জায়গার কারণে কিন্তু আমাদের ধরতে অসুবিধা হতো, তাই না? এই জন্য আমি একটু ঘুরিয়ে ধরেছি। আচ্ছা, আমরা এক প্রান্তকে রাখবো হচ্ছে, দেখো এই যে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি বা যে বাহুটি দেখতে পাচ্ছি, এই বাহুর এই প্রান্তকে রাখবো কিন্তু এই প্রথম দাগ বরাবর, তাই না? এই দেখো প্রথম দাগ বরাবর আমরা রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দাগ বরাবর রাখলে এটি কোথায় গিয়েছে? এর এই মাথা কিন্তু এসেছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোথায়? 3 সেন্টিমিটার পর্যন্ত, তাই না? তার মানে আমরা বুঝতে পারি নিচের বাহুটি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এবারে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে উপরেরটা। তাহলে আমরা যদি এবারে বিপরীত বাহুগুলো লক্ষ্য করি, দেখো বাহুটি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি দেখো এই বিপরীত বাহু কিন্তু 3 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, এবার আমরা যদি এই বাঁ পাশের বাহুটিকে লক্ষ্য করি, দেখো আমরা বাঁ পাশের বাহুটিকে যদি পরিমাপ করি, আমরা দেখতে পাচ্ছি এই বাহুটিও কিন্তু দেখো এইখান থেকে 3 সেন্টিমিটার, এই যে আমরা দেখতে পাচ্ছি 3 সেন্টিমিটার লম্বা। আবার এই বাহুটি যদি পরিমাপ করি, আমরা দেখতে পাচ্ছি এটিও কিন্তু এই দেখো এখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই 3 সেন্টিমিটার কিন্তু লম্বা। অর্থাৎ এখানে বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? বিপরীত বাহু কি সমান্তরাল নাকি সমান্তরাল নয়? আমরা যেহেতু পেয়েছি সমান, তার মানে আমরা কিন্তু এখানে লিখব সমান। বিপরীত বাহু সমান। এবং 2 নম্বর আমাদের বলা হয়েছে বিপরীত কোণ। এবার আমরা এই কোণগুলোকে পরিমাপ করব যে এই বিপরীত কোণগুলো সমান কিনা, তাই না? আচ্ছা, কোণ পরিমাপের জন্য কিন্তু আমাদের একটি চাঁদা দরকার, তাই না? এই চাঁদাটাকে কিন্তু আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা কিন্তু কোণ পরিমাপ করা এর আগেও শিখেছি। তাহলে আমরা শুরুতে যদি এই কোণটা পরিমাপ করি, আমরা কিভাবে পরিমাপ করব? আমরা জানি এই চাঁদার এই যে মাঝখানটা, হ্যাঁ, এই মাঝখানটাকে কিন্তু আমরা এই বরাবর রাখবো, তাই না? অর্থাৎ এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এই রেখার একদম এই মাথায় রাখবো, তাই না? এই দেখো আমরা এইভাবে করে যদি ধরি, আমরা কিন্তু অবশ্যই কোণ পরিমাপের জন্য এই যে নিচে আমরা যে বাহুটি দেখতে পাচ্ছি, এই বাহুটি সোজা, অর্থাৎ এই বাহু সোজা, এই যে চাঁদার নিচে একটি দাগ রয়েছে, এই দাগটাকে কিন্তু আমরা একই সঙ্গে মিলিয়ে রাখবো, তাই না? একটির উপরে কিন্তু আরেকটিকে রাখবো। আচ্ছা, তাহলে এবারে এই দাগটি যেহেতু এই সোজা গিয়েছে, দেখো আমরা এবারে লক্ষ্য করব, দেখো আমাদের ধরা হয়নি ঠিকভাবে। আচ্ছা, আমাদের ঠিকভাবে ধরা হয়নি। এই দেখো আমরা যখন ধরলাম ঠিকভাবে, তখন আমরা দেখলাম এই উপরের দাগটি কোথায় গিয়েছে? উপরের দাগটি কিন্তু গিয়েছে 60-এর সোজা, তাই না? অর্থাৎ এটিকে কিন্তু আমরা বলতে পারি 60 ডিগ্রি। তাহলে এটি যেহেতু 60 ডিগ্রি আমরা পেয়েছি 60 ডিগ্রি, তাই না? এবার আমরা এই বিপরীত কোণ কোনটা? এটিকে যদি আমরা পরিমাপ করি যে এটি কত ডিগ্রি, দেখো এটি পরিমাপ করার জন্য আমরা কী করবো? আমরা কিন্তু এবার একটু উল্টো করে ধরবো, তাই না? আর না হলে তো কোণ আমরা পরিমাপ করতে পারবো না। আচ্ছা, এই দেখো আমরা চাঁদার যে মধ্যবিন্দু, অর্থাৎ এই মাঝখানটাকে কিন্তু আমরা এই বরাবর রাখলাম। এবারে যদি আমরা দেখো, এবারে যদি আমরা এইভাবে করে ধরি, এই দেখো
আমরা দেখতে পাচ্ছি এই নিচের দাগের সঙ্গে কিন্তু আমরা চাঁদার যে নিচের দাগ এটিকে কিন্তু আমরা একসঙ্গে রাখলাম। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এই দিকে যে বিন্দুর যে রেখাটি এসেছে, দেখো এই রেখাটা কোন সোজা, কার সোজা রয়েছে, কত ডিগ্রি সোজা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি সোজা, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এইখানে যে কোণ তৈরি হয়েছে এটিও কিন্তু 60 ডিগ্রি, তাই না? অর্থাৎ আমরা দুই পাশেই পাচ্ছি 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। যখন এই দুটি কোণ 60 ডিগ্রি হবে তখন কিন্তু এই দুটি কোণ অটোমেটিক কি একই পরিমাণ বা অর্থাৎ একই সমান হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যদি একটু পরিমাপ করে দেখি, দেখো এই কোণটি আমরা যদি প্রথমে নির্ণয় করি যেটি কত ডিগ্রি, আমরা এই কোণটি নির্ণয়ের জন্য আমরা আবারও চাঁদাটিকে একই রকমভাবে আগের মতো আমরা কি করব, দেখো এইভাবে করে ধরলাম, তাই না? অর্থাৎ এই রেখার এই যে মাথাটাকে আমরা কি করব, চাঁদার মাঝ বরাবর রাখবো। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি, দেখো আচ্ছা এইবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের দিকে যে দাগটি গিয়েছে এই দাগ কিন্তু আমরা এই চাঁদার দাগের সঙ্গে মিলিয়ে রাখলাম, তাই না? এবারে উপরের দিকে যে দাগটি গিয়েছে এটি হচ্ছে কত ডিগ্রি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি হলো কত ডিগ্রি হবে, এটি কিন্তু 60 ডিগ্রি হবে না, তাই না? এবার যেহেতু আমাদের এই পাশ থেকে শুরু হয়েছে, তাই না, আমাদের কিন্তু এবার ডিগ্রি এই পাশ থেকে শুরু হয়েছে, যার কারণে কিন্তু এখানে যে শূন্য, এই শূন্য থেকে কিন্তু আমরা গণনা করতে করতে যাব, তাই না? এই 180কে কিন্তু আমরা গণনা করবো না, সবসময় আমরা শূন্য থেকে গণনা করতে করতে যাব। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 110, 120, সরি 100, 110, 120, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে বাহুটি এটি কিন্তু 120 ডিগ্রি, তাই না? 120-এর সোজা রয়েছে, তার মানে এটি কিন্তু 120 ডিগ্রি। আমরা বুঝতে পারি এই কোণটি হচ্ছে 120 ডিগ্রি। আবার একই রকমভাবে যদি এই বিপরীত কোণটি আমরা একটু নির্ণয় করি, দেখো আমাদের বিপরীত কোণ নির্ণয়ের জন্য কিন্তু উল্টো করে ধরতে হয়, তাই না? আমরা এই নিচের দাগের সঙ্গে আমরা এই চাঁদার নিচের দাগটাকে আমরা মিলিয়ে রাখবো। এই দেখো আমরা যখন মিলিয়ে রাখলাম, দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এই উপরের দিকে এই দিকে যে দাগটা গিয়েছে, যে রেখাটা গিয়েছে, এটা হচ্ছে কার সোজা, এটা কিন্তু 120-এর সোজাই রয়েছে। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি 60, এই 60 কেন আমরা ধরবো না, কারণ হচ্ছে এই দিকে যেহেতু কোণটি তৈরি হয়েছে তার মানে আমরা এইখান থেকে গণনা করবো, তাই না? এখানে শূন্য থেকে গণনা করব, শূন্য থেকে গণনা করলে আমরা দেখতে পাচ্ছি উপরে কার সোজা রয়েছে, উপরে রয়েছে 120-এর সোজা এই দাগটি, তাই না? যার কারণে আমরা বুঝতে পারি এটি হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটিও 120 ডিগ্রি, এটিও কিন্তু 120 ডিগ্রি। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে বিপরীত কোণগুলো, এই বিপরীত কোণগুলো কিন্তু সমান, 60 ডিগ্রির বিপরীত 60 ডিগ্রি, এখানে 120, এখানে বিপরীত কোণ রয়েছে 120, তার মানে আমরা কিন্তু বুঝতে পারি বিপরীত কোণগুলো সমান, তাই না? তাহলে আমরা এখানে কি লিখে দেবো, আমরা লিখে দেবো বিপরীত কোণ সমান। আচ্ছা, এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বক্সের মধ্যে আমাদের বলা হয়েছে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই যে বাহুগুলো, যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকেই বলা হয় এক একটি বাহু, তাই না? এই বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, অর্থাৎ একই রকম দূরত্বেই থাকে। এবং 2 নম্বরে বলা হয়েছে বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই যে কোণ তৈরি হয়েছে এই বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান। বিপরীত বলতে কি বোঝায়, বিপরীত মানে কিন্তু উল্টো পাশে যে কোণ রয়েছে, তাই না, সেগুলো কিন্তু সমান। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।